আচ্ছা, লাস্ট দিন হচ্ছে আমাদের বিজনেস স্টাডিজে কি অবধি লাস্ট হয়েছিল বলো? আমাদের ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন আলোচনা চলছিল। তো ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশনের মধ্যে আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট বাকি আছে। লাস্ট হচ্ছে আমাদের টাইপ অফ বিজনেস, সেটা হচ্ছে আমরা পড়বো আজকে জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি। এর আগেরগুলো আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে, তার কি ফিচার্স আছে, সুবিধা অসুবিধা, এইগুলো আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছিল। আর যেহেতু এমসিকিউ থাকবে, লং কোয়েশ্চেনে যাওয়ার নেই, কিন্তু বারবারই যেটা বলি যে কনসেপ্ট বুঝে করা, এবং হচ্ছে যেহেতু এমসিকিউ লাইন টু লাইন একটু সবাই রিডিং পড়বে। থিওরি পেপারটা লাইন টু লাইন রিডিং পড়বে, যাতে ছোট ছোট টার্মগুলোও মনে থাকে। ঠিক আছে, যে কোনোটার সদস্য সংখ্যার কথা বলছে, কোনোটার পার্টিকুলার একটা বৈশিষ্ট্যর কথা যদি তুলে দেওয়া হচ্ছে, সেটা যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য থিওরি পেপারগুলো একটু লাইন টু লাইন রিডিং পড়বে, যতটুকু থিওরি পোর্শন আছে, প্রত্যেকটা সাবজেক্টের কথাই বলছি। আচ্ছা, এবারে যেটা আসি হচ্ছে বিজনেস স্টাডিজের হচ্ছে আজকের কনসেপ্টে, যেটা সেটা হচ্ছে আমাদের জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানির কথা আমরা বলছি। তাহলে হঠাৎ করে যৌথ মূলধনী কোম্পানির কি দরকার পড়লো? এতক্ষণ আমরা হচ্ছে দেখলাম যেখানে একজন মালিক, দুজন মালিক, বা হচ্ছে কেউ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেটা তৈরি হচ্ছিল কি ছিল, সমবায় সমিতি। তো হঠাৎ করে যৌথ মূলধনী কোম্পানির কি দরকার হলো? এই প্রত্যেকটা ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশনে যা যা কিছু অসুবিধা ছিল সেইগুলো ওভারকাম করবার জন্য, প্লাস এক্সট্রা আরো কিছু বেনিফিট অ্যাড অন হবে যখন হচ্ছে আমরা যৌথ মূলধনী কোম্পানিতে ফরমেশন করছি আমাদের বিজনেস। তো যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে যখন আমরা পড়বো, আমরা দেখবো যৌথ মূলধনী কোম্পানির হচ্ছে আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে যেটা আমাদের ঘরোয়া কোম্পানি, অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর একটা হচ্ছে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা হচ্ছে আমরা হচ্ছে নামের শেষে যে কোম্পানিগুলোর আমরা লিমিটেড নাম পাই। এই দু রকমের হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানি রয়েছে। এবার যৌথ মূলধনী কোম্পানিটা আমাদের হচ্ছে ভারতে কবে থেকে চালু হলো? এই কনসেপ্ট হচ্ছে আমাদের ভারতে এসে অনেক পরে, প্রথমে শুরু হয়েছিল ইংল্যান্ডে 1844, তারপরে আমাদের ভারতে এলো হচ্ছে 1950। কিন্তু এটার পরে মডিফিকেশন হলো যৌথ মূলধনী কোম্পানির। এখন যেটা আমাদের নিবন্ধনের নিয়ম বা আমরা যে কোম্পানিজ অ্যাক্ট মেনে চলি, সেটা 2013। তার আগে 2013-র আগে অবধি আমাদের চলছিল হচ্ছে 1956 খ্রিস্টাব্দের কোম্পানি আইন। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যেটা চলছিল, প্রচলিত ছিল, সেটা হচ্ছে 1956 সালের কোম্পানি আইন। এখন সেই জায়গায় হয়ে গেছে 2013 সালের পর 2013 কোম্পানিজ অ্যাক্ট। এই মোটামুটি আছে, খুব মেজর কিছু হচ্ছে চেঞ্জেস নেই কোম্পানিজ অ্যাক্টের মধ্যে। 1956টা চালু হওয়ার পর থেকে বহুদিন চলছিল, মানে 1956 থেকে আপ টু ধরো 2013 অব্দি। 13তে আমরা সামান্য কিছু মডিফিকেশন এসছে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে, সেই অনুযায়ী কিছু রুলস রেগুলেশনে চেঞ্জেস এসছে, আর কিছুই না। এবার এটা গেল হচ্ছে আমাদের ফরমেশনের বিষয়, বা কবে থেকে আমাদের কি নিয়ম অনুযায়ী বা কি অ্যাক্ট অনুযায়ী চলছে এটা। এবার যদি আমরা বলতে চাই যে আমাদের যৌথ মূলধনী কোম্পানিটা কি, একটা যখন আমরা কোম্পানির কথা বলছি, আমরা অ্যাকাউন্টিংয়ে কি বলছিলাম, যে কোম্পানি এবং তার মালিক দুজন দুটো আলাদা এক্সিস্ট করে। আমরা হচ্ছে এন্টিটি কনসেপ্টেও পড়ছিলাম। তো যখনই আমরা কোম্পানির কথা বলছি, আর কোম্পানি কি, আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি, এটা অলরেডি তোমরা জানো। তাহলে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রেও আমরা কি বলি, যখন হচ্ছে কোনো কোম্পানি আইন দ্বারা সৃষ্ট এবং অন্যান্য কোম্পানির থেকে এর আলাদা হচ্ছে কি ভাগ আছে, যৌথ মূলধনী কোম্পানির আলাদা হচ্ছে শিলমোহর হয়। মানে যেরকম হচ্ছে ডাইরেক্টর বা প্রপাইটার সাইন করে, সেরকম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির নিজস্ব শিলমোহর থাকে, যেটা তাকে আলাদা করে অন্যান্য কোম্পানির থেকে। এবং এর ফরমেশনে বা যে নিয়ম মেনে কোম্পানি কাজ করবে, সেটা হচ্ছে অনেকটা ব্রড। মানে বাকি যেরকম এক মালিকানা বা অংশীদারি কারবারের মতো ছোট নয়, বা কম লোককে নিয়ে গঠন হয় এরকম নয়। ঠিক আছে, তো এবার আমরা প্রথমে আসি যে যৌথ মূলধনী কোম্পানির হচ্ছে আমরা সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি এবং তার বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করি। তারপর হচ্ছে তার দুটো ভাগ যেরকম বললাম, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, সেগুলো পার্টিকুলার একটা একটা করে আমরা যাবো। তাহলে আমরা বলছি কোম্পানি or joint stock company।
কোম্পানি আর জয়েন্ট স্টক কোম্পানি। তো এটা কি হলো? কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী, এখানে তাহলে মূলধনটা কিভাবে হবে? যৌথভাবে বা সম্মিলিতভাবে কালেকশনের কথা অলরেডি এখানে বলে দেওয়া হচ্ছে এর নামে। কি কি বললাম? সবার প্রথম আমরা বললাম যে এই যে জয়েন্ট স্টক কোম্পানির হচ্ছে আমরা প্রথম জয়েন্ট স্টক কোম্পানির হচ্ছে আমরা প্রথম ধারণা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 1844-এ ইংল্যান্ডে, 1844 ইংল্যান্ডে। আর ভারতে আমরা কবে থেকে প্রচলন দেখতে পেলাম? ভারতে হচ্ছে 1850, 1850-এ হচ্ছে ভারতে। ঠিক আছে, ভারতে প্রথম দেখা গেল জয়েন্ট স্টক কোম্পানি। কিন্তু এটা বারবার সংশোধন হওয়ার পরে একদম হচ্ছে আমাদের যেটা ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, ভারতে হচ্ছে আমাদের কোম্পানি আইন তৈরি হলো কবে? কোম্পানি আইন তৈরি হলো হচ্ছে 1956 ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট। এটাই হচ্ছে আমাদের বহু দিন প্রচলিত ছিল, যেটা মডিফাই হয়ে এখন নতুন হয়েছে 2013 কোম্পানিজ অ্যাক্ট। ঠিক আছে, এই আইন অনুযায়ী যা নিয়ম আছে, যা ডকুমেন্ট মেনটেন করার আছে, বা যা যা নিয়মাবলী মানতে হয় কোম্পানিকে, সেটা হচ্ছে মানতে হবে কাকে? যখন কেউ কোম্পানি ফরমেশন করছে। ঠিক আছে, কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানি আমরা যেটাই বলি সেটা যখন ফরমেশন হচ্ছে। তাহলে কি বললাম? কোম্পানির প্রথম বিষয়টা কি? আইনগতভাবে স্বীকৃত একটা কৃত্রিম ব্যক্তি, যার হচ্ছে আলাদা সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তার মালিকের থেকে, এবং তার হচ্ছে আলাদা কি রয়েছে? একটা শিলমোহর বা স্ট্যাম্পের কথা আমরা বলছি, যেটা তার সিগনেচার হিসেবে হচ্ছে মেনে নেওয়া হবে। ঠিক আছে, আর একটা জিনিস কি, কোম্পানি হচ্ছে যেভাবে গঠন হয় বা মূলধন গ্রহণ করে, সেই ফর্মটা হচ্ছে শেয়ার। কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি যে ফর্মে মূলধন সংগ্রহ করে সেটা কি? শেয়ার। ঠিক আছে, তাহলে শেয়ার হস্তান্তরের মাধ্যমে কোম্পানি কি করে? মূলধন সংগ্রহ করে। ঠিক আছে, এবার এই শেয়ার জিনিসটা কি? শেয়ার মানে ধরো কোনো একটা কোম্পানি তৈরি হতে চাইছে, তার 1,00,000 টাকা দরকার, ধরে নিচ্ছি তার 1,00,000 টাকা দরকার। এবার এই 1,00,000 টাকাটার মধ্যে যেটা নিজে ইনভেস্ট করছে ওনার, সেটা ঠিক আছে। এবার এই 1,00,000 টাকার মধ্যে যেটা চাইছে হচ্ছে পাবলিকের কাছ থেকে কালেক্ট করতে বা অন্য কারোর কাছ থেকে নিতে। এটা আমি পাবলিক লিমিটেডের কথাই বলছি। পাবলিক লিমিটেড কোম্পানি যে থাকে সেই হচ্ছে পাবলিকের থেকে নিতে পারে, বাকি হচ্ছে যেটা আমাদের ঘরোয়া কোম্পানি বা প্রাইভেট কোম্পানি, সে পাবলিকের থেকে নিতে পারে না। ঠিক আছে, এবার আমি শেয়ারটা বোঝানোর জন্য বলে দিই আগে কথাটা, তারপর তো আমরা ডিটেলসে ওগুলোতে আসছি। এবার কি বললাম যে 1,00,000 টাকা হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে বা পাবলিকের থেকে নিতে চাইছে। তো কি করবে? এই 1,00,000 টাকাটা যে টোটাল রিকোয়ারমেন্ট, সেটাকে হচ্ছে নাম্বার অফ শেয়ারে ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, ধরে নিলাম হচ্ছে আমি 1,00,000 টাকা তোলার জন্য আমি 1,000টা শেয়ার, কোম্পানি 1,000টা শেয়ার ইস্যু করলো, মার্কেটে ইস্যু করলো অ্যাট দ্য রেট অফ, বা ধরো 10,000টা শেয়ার, 10,000টা শেয়ার ইস্যু করলে অ্যাট দ্য রেট অফ ₹10। ঠিক আছে, এবার এই 10,000টা শেয়ার কেউ একজন নেবে না, যতজন এবার রয়েছে পাবলিক, কিছু কিছু করে নিল, এ হয়তো 100, এ হয়তো 200, কেউ হয়তো 500, এইভাবে কি করলো? শেয়ারটা পারচেস করলো এই 10 টাকা যেটা দাম দিয়েছিল তার বিনিময়ে। ঠিক আছে, তাহলে এই শেয়ার কি? এই যে নাম্বারটা, যখন আমরা আমাদের টোটাল যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সেটাকে যখন আমরা ছোট ছোট পার্টে ভাগ করছি, যে নাম্বারে ভাগ করছি, সেই নাম্বারটা হচ্ছে এক একটা শেয়ার। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে? এই কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানি এই শেয়ার হস্তান্তরের মাধ্যমে বা শেয়ার বিলি করার মাধ্যমে কি করে? এই মূলধন সংগ্রহ করে। ঠিক আছে, যেটা এতক্ষণ অবধি আমাদের কিন্তু প্রপার্টরশিপ বা আমাদের পার্টনারশিপ বা সমবায় সমিতির ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা আমরা পাচ্ছিলাম না। কিসের? শেয়ারের। পেয়েছিলাম কি এর আগে শেয়ারের কনসেপ্ট আমরা? পাইনি। তাহলে আমরা শেয়ারের কনসেপ্ট প্রথম কোথায় পেলাম? যখন আমাদের কোম্পানি ফরমেশন হলো। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে আমরা সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? তাহলে
ব্যবসার যা উদ্দেশ্য, যৌথ মূলধনী কোম্পানিরও তাই উদ্দেশ্য। সেটা কি? মুনাফা অর্জন। মুনাফা তো থাকতেই হবে, তাহলে মুনাফা অর্জন তো থাকবে। এবং এখানে কি হলো, একাধিক ব্যক্তি, একজনে কোম্পানি গঠন হবে না। এই যে কোম্পানি বা আমরা জয়েন্ট স্টক কোম্পানির কথা বলছি, জয়েন্ট স্টক কোম্পানি একজন ব্যক্তির দ্বারা গঠন করা যাবে না। ঠিক আছে, মিনিমাম হচ্ছে আমাদের দুটো ভাগ আমি বলেছি, একটা আমাদের ঘরোয়া কোম্পানি আর একটা বলেছি কি আমাদের হচ্ছে সার্বজনীন কোম্পানি। তো ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে দুজন, আর সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন হতে হবে, তবে হচ্ছে কোম্পানি ফরমেশন করা যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা বলছি কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন একাধিক ব্যক্তি কি করছে, সম্মিলিত হচ্ছে বা সংগঠন মানে গঠিত হচ্ছে, হওয়ার পর কি হচ্ছে, সেটা আইন দ্বারা সৃষ্ট করা হচ্ছে, আইনের সাহায্যে নিবন্ধন করা হচ্ছে, এবং তার মাধ্যমে কি সৃষ্টি হচ্ছে, একটা কৃত্রিম ব্যক্তির সৃষ্টি হচ্ছে, যার একটা নির্দিষ্ট নাম আছে, কোম্পানির একটা আলাদা নাম আছে, নিজস্ব একটা শিলমোহর আছে, এবং হচ্ছে হস্তান্তরযোগ্য শেয়ারের মাধ্যমে গঠিত। কতগুলো পয়েন্ট আমরা বললাম যৌথ মূলধনী কোম্পানির আমরা ডেফিনেশনে, কি কি পয়েন্ট বলছি? প্রথম আমরা বললাম কি মুনাফা অর্জন, যেটা যে কোনো কোম্পানিরই উদ্দেশ্য বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানেরই উদ্দেশ্য, মুনাফার উদ্দেশ্যে গঠিত। আর কি বললাম, একাধিক ব্যক্তির সংগঠন, মানে একাধিক ব্যক্তি একসাথে সম্মিলিত হয়ে তৈরি করছে। আর কি পয়েন্ট বললাম, আইনের মাধ্যমে কি সৃষ্টি হচ্ছে, আইনের মাধ্যমে কৃত্রিম ব্যক্তি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আইনের মাধ্যমে কৃত্রিম ব্যক্তি সৃষ্টি হচ্ছে। এটা ট্যাক্সের কনসেপ্টেও তোমরা পাচ্ছিলে, কৃত্রিম ব্যক্তি বা আর্টিফিশিয়াল পার্সনের কথা, কিন্তু ট্যাক্সের কনসেপ্টে এখানে আসছি না। ট্যাক্সের মতো কনসেপ্ট, এটা আমরা বিজনেস স্টাডিজ এর মধ্যে থাকি, যেটা আমরা অ্যাকাউন্টিং এ জেনেছি যে কৃত্রিম ব্যক্তি, সেই কনসেপ্টেই এখানে আমরা থাকি। তো এটা গেল কি আইনের মাধ্যমে কৃত্রিম ব্যক্তির সৃষ্টি হলো। এবার এই কৃত্রিম ব্যক্তির হচ্ছে কি কি অধিকার, এই কৃত্রিম যে ব্যক্তির সৃষ্টি হলো সেই ব্যক্তির কি থাকবে, নিজস্ব আলাদা নাম। ঠিক আছে, এই কৃত্রিম ব্যক্তি যেটা সৃষ্টি হলো যার নির্দিষ্ট নাম আছে, যে কোনো কোম্পানির কথা ভাবো, নাম এবং তার ওনার দুজন আলাদা আছে, আগেও বলেছি কথাটা, যার নির্দিষ্ট নাম আছে, আর কি আছে, নিজস্ব শিলমোহর আছে। কারণ কি আছে, এমনি ব্যক্তি নিজে সাইন করতে পারে, কিন্তু যেহেতু কৃত্রিম ব্যক্তি সে তো আর সাইন করতে পারে না, সে কি করবে, শিলমোহর দেবে। ঠিক আছে, তাহলে যার নির্দিষ্ট নিজস্ব শিলমোহর আছে। আর কি আছে, এর ছাড়াও হচ্ছে এই যে কৃত্রিম ব্যক্তির কথা আমরা বলছি, সে তার নিজস্ব নামে, কোম্পানির নামে কিন্তু শেয়ার ইস্যু হয়, মালিকের নামে শেয়ার ইস্যু হয় না। ঠিক আছে, তাহলে এই যে কৃত্রিম ব্যক্তির সৃষ্টি হলো, তার নির্দিষ্ট নাম আছে, নিজস্ব শিলমোহর আছে, এবং নির্দিষ্ট মূল্যের হস্তান্তরযোগ্য শেয়ার বিলির মাধ্যমে, নির্দিষ্ট মূল্যের হস্তান্তরযোগ্য শেয়ার বিলির মাধ্যমে কি করে, বিলির মাধ্যমে মূলধন সংগ্রহ করে। ঠিক আছে, এছাড়াও কি এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে আরেকটা যেটা ঘটে যৌথ মূলধনী কোম্পানির, এর হচ্ছে যে স্থায়িত্বটা, অন্যান্য যে আমরা ফর্ম অফ বিজনেস পড়েছি তার তুলনায় এর স্থায়িত্ব অনেক বেশি হয়, এবং সেই স্থায়িত্বটা কি নিরবিচ্ছিন্ন, যার মানে কোনোদিন চললো কোনোদিন বন্ধ হয়ে গেল এরকম না। কোম্পানি যদি একবার ফরমেশন হয়ে যায়, যদি অপারেটিভ থাকতে হয়
প্রত্যেক বছর চলবে, এক বছর চলবে এক বছর বন্ধ হবে এরকম হবে না। কারণ আইনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, আমার মন গড়া নয় যে আমি আজকে মনে হলো চালু করলাম কালকে মনে হলো আমি বন্ধ করে দিলাম, এরকম হবে না। তাহলে কি স্থায়িত্বটা কিরকম হবে? নিরবিচ্ছিন্ন। মানে কোনো জায়গায় এরকম হবে না যে মাঝখানে 2 মাস বন্ধ ছিল আবার চলছে, একদম ক্লোজ করা যাবে না, কিছু না কিছু অ্যাক্টিভিটি চলতে থাকতে হবে। নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব। এই যে 6টা পয়েন্ট বললাম, এই সব কটা পয়েন্ট নিয়ে কি তৈরি হবে? আমাদের জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি। বোঝা গেছে কি সবার? যৌথ মূলধনী কারবার বা কোম্পানি আমরা কি বলবো, কাকে বলবো? যখন এই প্রত্যেকটা পয়েন্ট আমরা ডেফিনেশনে বলছি, সবটা নিয়ে হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানি। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো? আচ্ছা, এবার হচ্ছে এর ফিচার্সে যাওয়ার আগে যে দুটো ভাগ বলেছিলাম, আগে ভাগ দুটো একটু আলোচনা করে দিই, তাহলে ফিচার্সটা আলোচনা করতে সুবিধা হবে। আচ্ছা, কৃত্রিম ব্যক্তি মানে হচ্ছে, দেখো, আমরা হচ্ছি, আমরা আর্টিফিশিয়াল নই। কেন? কারণ আমরা কি আছি, এক্সিস্টেন্স আছি, মানে আমরা বেঁচে আছি, জীবিত আছি। ব্যক্তি মানে আমরা কি বুঝি, যে লিভিং কোন এজেন্টকে তো আমরা বলছি। কিন্তু এই যে আমরা এই কোম্পানির কথা বলছি, কোম্পানি কি হলো? কোম্পানি মানে যেরকম আমাদের নর্মাল বার্থ হচ্ছে সেরকম তো কোম্পানি কোনো এরকম ভাবে জন্মাচ্ছে না। কোম্পানি কিসের মাধ্যমে জন্মাচ্ছে? কোনো একটা আইন, সেই আইনটা কি? এই কোম্পানিজ অ্যাক্ট। এই কোম্পানিজ অ্যাক্টের যে রুলস রেগুলেশনস আছে, যে স্টেপস আছে, সেই অনুযায়ী সেগুলো ফলো করার মাধ্যমে এই কোম্পানির ফরমেশন হচ্ছে, হঠাৎ করে তৈরি হচ্ছে না। যখন আইনের মাধ্যমে কোনো কিছু সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল পার্সন, নর্মাল পার্সন নয়, আর্টিফিশিয়াল পার্সন। এই যে ধরো আমরা রোবট দেখি, রোবট কি, রোবট কি কোনো মানুষ? মানুষ নয়, আমরা তখন সেটাকে কি বলি? মানুষের মতো। তো সেই জন্যই হচ্ছে কি, সেটা আর্টিফিশিয়াল, যা কিছু কি কৃত্রিম। আর মূল যেটা জিনিস সেটা তো অরিজিনাল, আর যেটা হচ্ছে তার মতো অ্যাক্ট করতে পারবে সেটাই কৃত্রিম বা আর্টিফিশিয়াল। তো হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, অবশ্যই হবে, কেন অবসান হবে না? অবসান তো হবে। কেন বলেছি নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব? মানে আমরা এটা বলছি যে কোম্পানি এরকম হবে না যে কোম্পানি ধরো একবার ফরমেশন হলো, ঠিক আছে, সেই কোম্পানিটা ফরমেশন হলে তুমি যেই মুহূর্তে ভাবলে যে তুমি আর কোম্পানিটা চালাবে না, তুমি তাহলে তোমাকে হচ্ছে যেভাবে নিয়ম অনুযায়ী, যেরকম কোম্পানিজ অ্যাক্টে তুমি নিয়ম মেনে ফরমেশন করেছিলে, ঠিক সেইভাবে তোমাকে হচ্ছে রেজিস্টার্স অফ কোম্পানিতে তোমাকে এটা জমা দিতে হবে যে আমি এই দিন বন্ধ করতে চাইছি। এবং শুধু বন্ধ করতে চাইছি নয়, যেদিন তুমি বন্ধ করবে ভেবেছো তার আগে তোমার যা লাইবিলিটি আছে সেগুলো তোমাকে পেমেন্ট করতে হবে, তবেই তুমি সেটাকে বন্ধ করতে পারবে। তোমার এরকম মনে হলো না যে আমার হঠাৎ করে অনেক লস হলো, অনেক দায়ী হলো, তো আমি আজকে বন্ধ করে দিয়ে চলে যাবো। জয়েন্ট স্টক কোম্পানি এরকম করা যায় না, যেহেতু কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী গঠিত। তাহলে তোমাকে বন্ধ করতে গেলে সেই নিয়ম মেনে অ্যাপ্লিকেশন দিয়ে তাহলে সেটা পারমিশন পাবে, তবেই সেটা বন্ধ হবে। ঠিক আছে? আর নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব মানে কি, আমি যেটা বললাম যে এরকম নয় যে আমি 1 বছর নিয়ম মেনে সবকিছু ডকুমেন্টেশন রাখলাম, সব যা যা রুলস রেগুলেশন আছে কোম্পানি আমার মানলো, পরের বছর আর কিছু মানলো না, হঠাৎ করে কাজ করতে করতে করলো না, এরকম হবে না। কোনো মাঝখানে গ্যাপ থাকবে না, কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকবে। হুম। এবার আমরা বলছি কি যে জয়েন্ট স্টক কোম্পানির হচ্ছে আমরা দু রকমের দেখতে পাই। তাহলে আমরা বলছি কি যৌথ মূলধনী কোম্পানি, আমরা বলছি কি দুটো ভাগ। ঠিক আছে, দুটো ভাগ কি কি? একটা আমরা বলছি কি ঘরোয়া কোম্পানি, আর একটা আমরা বলছি কি সার্বজনীন কোম্পানি। সর্বজনীন কোম্পানি, সর্বজনীন কোম্পানি। ঘরোয়া কোম্পানি মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর সর্বজনীন কোম্পানি মানে আমরা বলছি
পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক আছে, এবার দেখো, যখন আমরা বলেই দিচ্ছি যে ঘরোয়া কোম্পানি মানে প্রাইভেট লিমিটেড, তার মানে এটা কোম্পানি স্ট্রাকচারে তৈরি হলেও, কোম্পানির প্রত্যেকটা বৈশিষ্ট্য থাকলেও এখানে কিছু জিনিস হচ্ছে আমাদের কি আছে, কিছু রেস্ট্রিকশনস আছে। কি রেস্ট্রিকশনস? বা কিছুটা আমাদের সীমাবদ্ধতা তখনও থাকছে, যেটা পাবলিক লিমিটেডে থাকছে না। ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে কি হয়, এখানে হচ্ছে আমাদের ন্যূনতম, আমাদের হচ্ছে দুজন হচ্ছে আমাদের ন্যূনতম কি দরকার হয়, মালিক। ঠিক আছে, ন্যূনতম দুজন মালিক দরকার হয়, যাদেরকে আমরা বলি কি, ডাইরেক্টর। এবার হচ্ছে সর্বজনীন কোম্পানি ফরমেশন করতে গেলে দুজন নয়, সেই নাম্বারটা হয়ে যায় 7 জন। তাহলে 7 জন ন্যূনতম আমাদের দরকার আছে। এবার এই ম্যাক্সিমামের হচ্ছে আমাদের কোনো কিছু ক্রাইটেরিয়া নেই। ঠিক আছে, দুজন ন্যূনতম হচ্ছে আমার কে থাকতে হবে, ন্যূনতম হচ্ছে দুজন সদস্য আমাকে থাকতেই হবে। এখানে আমি মালিক বলি বা ডাইরেক্টর বলি বা সদস্য যাই বলি, যারা কোম্পানিটা ফরমেশন করছে, দুজন হলে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি ফরমেশন করতে পারবো। এবার পাবলিক লিমিটেড ফরমেশন করতে গেলে আমাকে 7 জন ন্যূনতম হচ্ছে কি লাগবে, সদস্য, ও সর্বোচ্চ কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। সর্বোচ্চ কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আর ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে কি, এখানে হচ্ছে ন্যূনতম দুজন, আর হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ হচ্ছে বিজনেস হিসেবে চেঞ্জ হবে, কিন্তু সর্বোচ্চ 50 জন হতে পারে, এর বেশি হতে পারবে না। ঠিক আছে, এটাতে কিন্তু আমরা এই মুহূর্তে যেভাবে আলোচনা করছি ফিচার্স হয়ে যাবে, দুজনের মধ্যে ডিফারেন্সও অনেকটা বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া দুজনের। আর কি, আর হচ্ছে যখন ঘরোয়া কোম্পানি তৈরি হয় এখানেও শেয়ার থাকে, কিন্তু শেয়ার হোল্ডার কারা থাকে, এই যে যারা সদস্য শুধুমাত্র তারাই হচ্ছে কি থাকে, শেয়ার হোল্ডার। কি আছে, সদস্যরাই শুধুমাত্র শেয়ার হোল্ডার হয়। মানে এই যে দুজন বা ম্যাক্সিমাম 50 জনের কথা আমরা বললাম, এই সদস্য যারা থাকছে, দুজন বা 50 জন ম্যাক্সিমাম, তারাই কি করবে, তারাই শেয়ার তারাই শেয়ার হোল্ডার। এই কথাটা বললেই বোঝা যাবে, শেয়ার হোল্ডার মানে তারাই হচ্ছে, তাদের নামে শুধুমাত্র শেয়ার থাকতে পারবে। আগে আমরা কথাটা কি বললাম, পাবলিকের থেকে কি করছিল, শেয়ার ইস্যু করে হচ্ছে এই যে টাকা নেওয়ার কথা, তখন আমি বললাম কি যে পাবলিক লিমিটেড কোম্পানিতেই এটা পসিবল। তাহলে কি আছে, সর্বজনীন কোম্পানি যে হবে, সে তার হচ্ছে মূলধন কালেক্ট করবার জন্য কি করতে পারবে, পাবলিক বা জনগণের কাছে হচ্ছে সে হচ্ছে শেয়ার বিক্রি করতে পারবে। ঠিক আছে, তাহলে জনগণের কাছে শেয়ার গ্রহণের আবেদন করতে পারবে। আবেদন না বলে জনগণ আবেদন করবে, আর জনগণের কাছে শেয়ার গ্রহণের প্রচার করতে পারবে। ঠিক আছে, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি স্কোপটা অনেক বড় হলো, বেশি পরিমাণ ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা পসিবল প্রাইভেট লিমিটেডের তুলনায়। এবার এই যে শেয়ারগুলো আছে, যেহেতু শেয়ার হোল্ডার কারা হলো ঘরোয়া কোম্পানিতে, এই যে 2 জন বা 50 জন যারা ছিল তাদের মধ্যেই লিমিটেড, তাহলে এই যে ট্রান্সফারটা কি হবে, ট্রান্সফারটা নিজেদের মধ্যেই করতে পারবে, অন্য আর বাইরের কেউ এখানে হচ্ছে আমাদের কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারবে না। এই যারা গঠন করলো, যারা সদস্য থাকলো, বোর্ড অফ ডাইরেক্টর থাকলো, তাদের মধ্যেই হচ্ছে শেয়ারটা হস্তান্তর হতে পারবে, অবাধ হস্তান্তর হতে পারবে না। ঠিক আছে, মানে অন্য যে কেউ যখন খুশি নিতে পারবে না। তাহলে এখানে কি আছে, অবাধ হস্তান্তরযোগ্য নয়। কিন্তু আমাদের হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে শেয়ার
অবাধ হস্তান্তরযোগ্য। ঠিক আছে, আচ্ছা এবার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যা কিছু হচ্ছে পরিচালনা হবে বা যা কিছু হবে এই যারা বোর্ড অফ ডাইরেক্টরস আছে বা সদস্য আছে তারাই করবে। আর সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে কি হবে, এই সবাই যতজন, ধরো আমার যদি 1000 জন থাকে, সবাই মিলে নিশ্চয়ই কোম্পানি পরিচালনা করতে পারবে না, তাহলে তাদের মধ্যে থেকে আমাদের একটা, যেটা হচ্ছে আমাদের কোম্পানির করে যারা হচ্ছে রয়েছে তারাই হচ্ছে আমাদের পরিচালনায় থাকতে পারবে। কমপক্ষে হচ্ছে আমাদের কিন্তু 3জন পরিচালক থাকতে হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 3জন থাকতে হবে। এই যেমন বলেছিলাম যে 2জনকে নিয়ে হচ্ছে আমাদের ঘরোয়া কোম্পানি গঠন হয়, আর হচ্ছে আমাদের সর্বজনীন কোম্পানি আমরা বললাম 7জনকে নিয়ে গঠন হয়। কিন্তু হচ্ছে আমরা বলছি কি যে যখন পরিচালকের সংখ্যা বলছি বা ডাইরেক্টরের সংখ্যা, এক্ষেত্রে পরিচালক 2জন হলেই হবে। আর সর্বজনীনের ক্ষেত্রে মিনিমাম আমাকে বলছে 2-এর বেশি হতে হবে, কমপক্ষে 3জন পরিচালক থাকতে হবে। কমপক্ষে 3জন পরিচালক থাকতে হবে। আচ্ছা এবার দেখো, যেহেতু দুটোই আমরা কোম্পানি বলছি, 2জনকেই হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার হতে হবে। ঠিক আছে, কিন্তু রেজিস্টার হওয়ার পরে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে ঘরোয়া কোম্পানি চাইলেই হচ্ছে খুব তাড়াতাড়ি ব্যবসা শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শুরু করতে পারে না। কেন করতে পারে না? কারণ হচ্ছে শুরু করার আগে হচ্ছে কি করতে হবে, অনুমতি পেতে হবে। এবং অনুমতি পাওয়ার পরে হচ্ছে এই যে শেয়ারের কথা বললাম আমরা, এই শেয়ারের যেটা ন্যূনতম অ্যামাউন্ট, সেটা যতক্ষণ না তার কাছে অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ অবধি হচ্ছে সর্বজনীন কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি ততদিন অবধি হচ্ছে চালু হতে পারবে না। কিন্তু নিবন্ধনের সাথে সাথে আমাদের ঘরোয়া কোম্পানি চালু হয়ে যেতে পারবে। বোঝা গেছে? আমরা কি বললাম যে নিবন্ধন 2জনেরই জন্যই দরকার, কিন্তু ঘরোয়া কোম্পানি নিবন্ধন করে তাকে আর অপেক্ষা করতে হবে না, সে চাইলেই পরের দিন থেকে কাজ শুরু করে দিতে পারে। কিন্তু সর্বজনীন কোম্পানি যেহেতু পাবলিকের কাছ থেকে টাকা কালেকশন করবে, তাহলে তাতে নিশ্চয়ই সময় লাগবে। তারা হচ্ছে আবেদন মানে জানালো যে আমরা এতগুলো শেয়ার ইস্যু করছি, যারা কিনতে চাইছে তারা অ্যাপ্লাই করবে, তারপর সেগুলো টাকা জমা করবে, ক্যাপিটাল গঠন হবে, তারপর কোম্পানি তৈরি হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে সর্বজনীন কোম্পানি গঠন মানে কাজ শুরু করতে পারবে কখন, কিছুটা বেশি সময় লাগবে ঘরোয়া কোম্পানির তুলনায়। আচ্ছা, আর হচ্ছে যেটা আছে, কোম্পানি হওয়া মানে তাকে হচ্ছে কি করতে হয়, ঘরোয়া কোম্পানি হোক সর্বজনীন কোম্পানি হোক, তাকে হচ্ছে একটা সভা করতে হয়, নির্দিষ্ট সময়ের গ্যাপে সভা বা মিটিংস করতে হয়। সেটা অ্যানুয়াল হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, বা আমাদের হচ্ছে যখনই হোক দুটো কোম্পানিকেই হচ্ছে আমাকে মিটিং বা সভা, সাধারণ সভা আমাদেরকে করতে হয়। কিন্তু এই যে সভার কথা বলছি, এই সভার 21 দিন আগে, নিয়ম করে হচ্ছে সবাইকে জানানো, যারা হচ্ছে সাধারণ বার্ষিক সভার জন্য হচ্ছে মিনিমাম 21 ডেজ আগে হচ্ছে জানাতে হয়। সেটা পাবলিক লিমিটেড কোম্পানির হচ্ছে আমাদের ফিচার্স। তাহলে সাধারণ সভার, বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি ন্যূনতম 21 দিন আগে দিতে হবে। ঠিক আছে, 21 দিন আগে, যে ডেটে সভা হতে চাইছে তার 21 দিন আগে দিতে হবে। এটা হচ্ছে কি বাধ্যতামূলক, মানে দিতেই হবে।
কিন্তু এটার ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে 21 দিন পূর্বে না দিলেও চলে, এটাতেও দিতে হবে, কিন্তু এই যে 21 দিন আগেই দিতে হবে তার বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা বলাই হয়নি, সেটা হচ্ছে যে এই প্রাইভেট লিমিটেড কোম্পানির যখন আমরা নাম লিখবো, ঠিক আছে, নামের শেষে, কোম্পানির নামের শেষে পিভিটি এলটিডি এই কথাটা আমাদেরকে ব্যবহার করতে হবে, প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, প্রাইভেট লিমিটেড ব্যবহার করতে হবে। আর এর ক্ষেত্রে কি, সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে লিমিটেড কথাটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো পাবলিক লিমিটেড কোম্পানি মানে ধরো সেল, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। ঘরোয়া কোম্পানি ধরো এশিয়ান পেন্টস প্রাইভেট লিমিটেড, পিভিটি এলটিডি বা প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের পার্থক্য বোঝা যায়, অ্যাট এ গ্ল্যান্স দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রাইভেট কোম্পানি না হচ্ছে পাবলিক কোম্পানি, নামের শেষটা দেখলেই বোঝা যায়। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুজনের মধ্যে ডিফারেন্স। এবার আর একবার আসি হচ্ছে যে যদি আমরা এবার বলতে চাই যে যৌথ মূলধনী কোম্পানির হচ্ছে বৈশিষ্ট্য কি কি হবে, এটা দু রকমের ভাগ বোঝা গেছে, দুজনের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার যদি আমরা বলতে চাই যে যৌথ মূলধনী কোম্পানির এবার হচ্ছে বৈশিষ্ট্য, কি হতে পারে বৈশিষ্ট্য? প্রথম যদি আমরা বলি মালিকের ক্ষেত্রে, তাহলে আমরা প্রথম হচ্ছে যদি মালিকানার কথা বলি, তাহলে আমরা এই যে কথাটা দুটো কোম্পানির জন্য পেলাম, দুটো আমাকে একসাথে বলতে হবে যে কি আছে, যে দুজনেই হচ্ছে, দুটো কোম্পানি আমরা কি করবে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে শেয়ার ক্রয়ের মাধ্যমে হচ্ছে কোম্পানিটা ফরমেশন হবে, কিন্তু হচ্ছে আমাদের সদস্য সংখ্যা কতজন হতে হবে, বা যেটা যাদেরকে আমরা মালিক বলছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 2জন, এবং আমাদের সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 7জন, এটা হতে হবে। ঠিক আছে, আর ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা মানে এটা হচ্ছে সবাইকে নিয়ে, শুধু মালিকের সংখ্যা বললে কতজন হবে, 50 জন, আর সর্বোচ্চ সদস্য সংখ্যা মানে সবাইকে নিয়ে তখন বলছে কি 200 জনের বেশি হতে পারবে না। আর হচ্ছে আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এই পয়েন্টটাই আমরা বলবো হচ্ছে মালিকানার ক্ষেত্রে, যেটা আমরা প্রথম ডিফারেন্স দুজনের মধ্যে লিখেছি, দুটো পয়েন্টকে একসাথে মার্জ করে আমরা বলতে পারি মালিকানা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আর কি পয়েন্ট বলা যায়, মালিকানার পয়েন্টটা হলো সেকেন্ড, যদি আমরা বলি যে যৌথ মূলধনী কোম্পানি, আমরা ফিচার্সে কি বলেছি এখানে, যে আইন দ্বারা সৃষ্ট, তাহলে আইন দ্বারা হচ্ছে কি হয়, কৃত্রিম ব্যক্তি সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি যৌথ মূলধনী কোম্পানি। আইনগতভাবে হচ্ছে পৃথক এর একটা এক্সিস্টেন্স রয়েছে, যেটা তার মালিকের থেকে তাকে আলাদা করে, তার যেহেতু একটা আলাদা নাম আছে, তার মানে কি হলো, আমরা এখানে কি বললাম, আইনগত ভাবে সৃষ্ট, আইনগতভাবে সৃষ্ট।
এবার যখনই আইনগতভাবে সৃষ্ট হয়েছে এবং তার আলাদা এক্সিস্টেন্স আছে, তাহলে এই ধরনের কোম্পানির লাইবিলিটি কি, লাইবিলিটি অনেকটা লিমিটেড, লাইবিলিটি হচ্ছে অনেকটা কি লিমিটেড, দায়টা কি সীমাবদ্ধ। মানে যদি কোনো লাইবিলিটি আসে তাহলে কোম্পানির নামে যা যা কিছু প্রপার্টি আছে, কোম্পানির যা অ্যাসেট আছে সেইগুলো অধিগ্রহণ করতে পারবে, প্রাইভেট প্রপার্টির দিকে হাত যাবে না। সেই জন্য কি এখানে কি দায়টা সীমাবদ্ধ, যেটা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অন্যান্য ফর্মস অফ বিজনেসে কি হচ্ছিল, প্রপার্টারশিপে আমরা কি বলছিলাম যে যেহেতু মালিক আর বিজনেসে আলাদা করে দেখা হচ্ছিল না, মালিকই যখন সব কাজ করছিল তাহলে মুনাফা হলেও তার, লাভ মানে লাভ যদি হয় সেটাও তার, লস হলেও তার। কিন্তু এখানে ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমাদের হচ্ছে মালিকের সংখ্যা অনেক বেশি, তাহলে লস হলেও সবার মধ্যে ভাগ হচ্ছে, তাহলে একজনের উপর দায়টা বর্তাচ্ছে না। প্লাস যেহেতু এখানে কোম্পানির আলাদা এক্সিস্টেন্স আছে, তাহলে তার দায়টা অনেক ক্ষেত্রে কি হয় মালিকের ওপর আসবে না, পার্টিকুলার কোম্পানির যা যা অ্যাসেট এবং কোম্পানির যতটা প্রপার্টি রয়েছে তার যা ভ্যালুয়েশন সেই অবধি হচ্ছে দায়টা সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, এবার এই কোম্পানির আর একটা কি সুবিধা আমাদের হতে পারে, এই যে আমরা ক্যাপিটাল কালেকশন করছি, মূলধন সংগ্রহ, মূলধন সংগ্রহ কিভাবে করছে, শেয়ার অফ বিলির মাধ্যমে। তাহলে এখানে মূলধন সংগ্রহের স্কোপটা অনেক বেশি অন্যান্য কোম্পানির তুলনায়। এখানে কি থাকতে পারে, এই মূলধনটা দুভাবে নিতে পারে, শেয়ার ডিবেঞ্চার, ঠিক আছে, শেয়ারও ইস্যু করতে পারে ডিবেঞ্চারও ইস্যু করতে পারে। দুটোর কথার মানে কি, শেয়ারের ক্ষেত্রে কি বললাম যে টোটাল যে ক্যাপিটালটা নিতে চাইছে সেটা হচ্ছে ছোট ছোট অংশে ভাগ করছে, এক একটা নাম্বারকে আমরা বলছি শেয়ার। এটা হলে যারা শেয়ার হোল্ডার হয় তারা হচ্ছে কোম্পানির মালিক হিসেবে গণ্য হয়। আর ডিবেঞ্চারের মানে কি, এটা হচ্ছে ঋণপত্র, মানে কোম্পানিকে লোন দিচ্ছে, পাবলিকের থেকে যখন লোন কালেক্ট করছে তার বদলে ইন্টারেস্ট দিচ্ছে এবং একটা নির্দিষ্ট সময়ের পর এই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, তখন সেটা কি ঋণপত্র। তাহলে এটাকে আমরা বলি কি, এটা হচ্ছে আমাদের বরোড ক্যাপিটাল বা ঋণ মূলধন। আর হচ্ছে যেটা শেয়ার ইস্যুর মাধ্যমে সেটা হচ্ছে ওন ক্যাপিটাল বা নিজস্ব মূলধন। এই দুরকম ভাবে শেয়ার এবং ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে হচ্ছে কোম্পানি কি করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। এই শেয়ার বা ডিবেঞ্চার অন্যান্য ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন ইস্যু করতে পারে না। আর কি, যেই রকম বললাম যে এখানে হচ্ছে স্থায়িত্ব যেটা, সেটা হচ্ছে আমরা এখানে কোম্পানির ক্ষেত্রে চিরন্তন স্থায়িত্ব দেখতে পাই। যেহেতু এখানে আমাদের কি আছে, বোর্ড অফ ডাইরেক্টরস বা সদস্য সংখ্যা অনেক, যদি একজনের মৃত্যু হয় বা একজন যদি ছেড়ে চলেও যায় তাহলেও সেক্ষেত্রে এটা বন্ধ হবে না, অন্যান্য যারা আছে তারা সেটাকে কন্টিনিউ চালাতে পারে। একজনের অনুপস্থিতিতে বা একজন যদি ছেড়েও যায় বা তার মৃত্যুও ঘটে তাহলেও এই ব্যবসা বন্ধ হবে না, ব্যবসা অন্যান্য যারা রয়েছে তারা সবসময় এটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে। আর একটা হচ্ছে দায় সীমাবদ্ধতা অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে মুনাফা, মুনাফা যেরকম হচ্ছে ব্যবসায় মুনাফা বা লস যেটাই হোক, যারা হচ্ছে মূলধন বিনিয়োগ করেছে, এই যে যারা শেয়ার বিনিয়োগ করে রেখেছে, ঠিক আছে, যখন হচ্ছে লাভ হবে ব্যবসায় প্রত্যেক শেয়ার হোল্ডার লভ্যাংশ পাবে, ঠিক আছে, লভ্যাংশ বা ডিভিডেন্ড পাবে। যখন লস হবে তাহলে লসটাও বিয়ার করতে হবে। তাহলে কি আছে, এই ক্ষেত্রে আমাদের মুনাফায় কারা অংশগ্রহণ করবে, মুনাফা, মুনাফার অধিকারী কারা থাকবে, যারা শেয়ার নিয়েছে, শেয়ার হোল্ডার মানে, ঠিক আছে। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য আমরা দেখলাম, একটা কথা আমরা এখানে বললাম কি যে সভার 21 দিন আগে এখানে বললাম বলতে হবে, এখানে বললাম বাধ্যবাধকতা নেই, কিন্তু সভা তো দুজনকেই করতে হবে। তাহলে বিধিবদ্ধ সভা এবং যেটা হচ্ছে আমাদের বার্ষিক সভা, সাধারণ সভা বিধিবদ্ধ সভা, দু রকমের সভা কোম্পানিকে করতে হয়। একটা কি বলছি, বিধিবদ্ধ সভা ও সাধারণ সভা, আহ্বান করতে হয়। কেন করতে হয়, এই যে তুমি হচ্ছে যে সবার থেকে টাকা নিচ্ছ,
শেয়ার হোল্ডারদের থেকে তোমার ব্যবসার কি অবস্থা আছে, কি রিপোর্ট আছে, একটা সময়ের পর তোমাকে এখানে ডিক্লারেশন দিতে হবে। বা তুমি যে কোনো একটা ডিসিশন নেবে, তুমি একা নিতে পারবে না, সবার সম্মতিতে তোমাকে নিতে হবে। তার জন্য সাধারণ সভা। আর বিধিবদ্ধ সভা কি? যখন আমরা প্রথম কোম্পানিটা ফরমেশন করলাম, সেখান থেকে কাজ শুরুর 1 থেকে 6 মাসের মধ্যে, 1 থেকে 6 মাসের মধ্যে কি করতে হবে, যে প্রথম আমরা সভা আহ্বান করব সেটা হচ্ছে বিধিবদ্ধ সভা, যেটা হচ্ছে আমাকে একবারই করতে হয়। বিধিবদ্ধ সভাটা কি? জীবনে একবারই হবে। কেন? কারণ বলছি যে কোম্পানি শুরু থেকে 1 মাস, 1 মাস থেকে 6 মাস, 1 থেকে 6 মাসের মধ্যে হচ্ছে এই সভাটা আহ্বান করতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, 6 মাস পেরিয়ে গেলে আর বিধিবদ্ধ সভা হবে না। তারপর থেকে যা সভা হবে সেগুলো সবই সাধারণ সভা। সেটা হচ্ছে বার্ষিক সভা হোক, মাসের শেষে হোক, বা কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে হোক, সেগুলো সবই হচ্ছে আমাদের কি, সাধারণ সভা। আর বিধিবদ্ধ সভা তাহলে কি, শুরুর থেকে 1 থেকে 6 মাসের মধ্যে হচ্ছে প্রথম যে সভাটা হবে সেটা হচ্ছে আমাদের বিধিবদ্ধ সভা, যেটা হচ্ছে বাধ্যতামূলকভাবে। বিধিবদ্ধ সভা হচ্ছে বাধ্যতামূলকভাবে এই টাইম পিরিয়ডের মধ্যেই করতে হবে। বোঝা যাচ্ছে? বাধ্যতামূলক, যে এই সময় ফ্রেমের মধ্যেই তোমাকে করতে হবে, যে ডেটে ফরমেশন হলো তার 1 থেকে 6 মাসের মধ্যে। ঠিক আছে। আর সাধারণ সভা, এবার তুমি সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী যা সভা করছো, মিটিং করছো, করতে পারো। কিন্তু সাধারণ সভার ক্ষেত্রেও তোমাকে অন্তত বছরে একটা বার্ষিক সভা একটা হলেও তোমাকে করতেই হবে। ঠিক আছে, বার্ষিক সভা করা ম্যান্ডেটারি। আর এই ক্ষেত্রে বিধিবদ্ধ সভা জীবনে একবারই হবে। তাহলে বিধিবদ্ধ সভা সাধারণ সভার মধ্যে কি পার্থক্য? সাধারণ সভা একটা কোম্পানি তার জীবদ্দশায় বা যতদিন চলবে অনেকবার করতে পারে, কারণ আমরা বলছি বছরে একটা করে করবই। আর বিধিবদ্ধ সভা হচ্ছে সারা জীবনে একবারই করতে পারবে। বোঝা গেছে দুটোর মধ্যে পার্থক্য? আচ্ছা, আর কি পয়েন্ট আমরা বলেছিলাম, যে কোম্পানির কি থাকে, সাধারণ শিলমোহর। এই সাধারণ শিলমোহর থাকে বলেই কোম্পানি কি করতে পারে, বললাম কৃত্রিম ব্যক্তির মতো কাজ করবে। যেরকম পার্টনারশিপে আমরা দেখেছিলাম দুটো ব্যক্তির মধ্যে চুক্তি হচ্ছিল, সেরকম ভাবে এখানে কোম্পানি অন্য কোম্পানির সাথে, কোম্পানি কোনো ব্যক্তির সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারে। কোনো হচ্ছে যদি রেজিস্ট্রেশন হয়, কোনো হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি হয়, কোনো হচ্ছে যদি আমি অফিসিয়াল যা কিছু লিগাল কাজ করব, সেখানে কোম্পানির কনফার্মেশন কি, তার এই শিলমোহর। বোঝা গেছে? তাহলে কোম্পানি নিজের নামে কোনো চুক্তি করতে পারে, এই শিলমোহরটা তার শো এর মতো কাজ করে। আমাদের যেরকম সিগনেচার ভ্যালিড আমাদের কনফার্মেশনের, সেরকম কোম্পানির ভ্যালিডেশন কি, তার শিলমোহর। ঠিক আছে, এবার শুধু শিলমোহর থাকলেই হবে না, শিলমোহরের সাথে সাথে অবশ্যই যারা বাকি অফিসিয়ালসরা আছে তাদের সিগনেচারও থাকতে হবে, কিন্তু কোম্পানির বিহাফে কি থাকবে, তার শিলমোহর থাকবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে যে কোম্পানির ক্ষেত্রে একটা বিবরণ পত্র বা প্রসপেক্টাস, সেটা ইস্যু করতে হয়। ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, কিন্তু সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র প্রকাশ করা বাধ্যতামূলক। বিবরণপত্র মানে যেটাকে প্রসপেক্টাসের মতো বলছি, ডিটেলস লেখা থাকবে কোম্পানির, সেই প্রসপেক্টাস বা বিবরণপত্র হচ্ছে কি করতে পারবে, বিবরণপত্র প্রকাশ করতে হবে। এটা কখন কাজে লাগে, যখন আমরা হচ্ছে শেয়ার এন্ড ডিবেঞ্চার ইস্যু করছি, শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার ইস্যুর সময়। ঠিক আছে, তখন আমাদেরকে বিবরণ পত্র প্রকাশ করতে হয় যৌথ মূলধনী কোম্পানিকে, জনসাধারণের কাছে বিবরণ পত্র বা প্রসপেক্টাস। প্রসপেক্টাস কিরকম হয়, ইন জেনারেল ভাবো, ধরো তোমরা একটা স্কুলের যদি আমরা প্রসপেক্টাস বলি, তাহলে স্কুলে হচ্ছে কি আছে না আছে সে তার ডিটেলস গুলো লেখা থাকে, কোন ক্লাস থেকে কোন ক্লাসে পড়ানো হচ্ছে, কি রকম তার স্ট্রাকচার, তার ছবি দিয়ে ভালো করে থাকে তো একটা স্কুলের প্রসপেক্টাসে। ঠিক সেই রকম ভাবে যেটা কোম্পানির প্রসপেক্টাস বা বিবরণপত্র, এর মধ্যে কি থাকে, যে কি শেয়ার কি ডিবেঞ্চার ইস্যু করতে চাইছে সেটা জনগণের সামনে প্রকাশ করতে চায়, সেটাই থাকে তার হচ্ছে বিবরণপত্র বা প্রসপেক্টাসে। এইগুলো হচ্ছে আমাদের নর্মাল কোনো একটা জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। এবার এই বৈশিষ্ট্য থেকে আমরা সুবিধা কি কি বলতে পারি, বলো, বলার চেষ্টা করো তো। যৌথ মূলধনী কোম্পানির আমরা সুবিধা তাহলে কি বলবো?
কোনো একজনের ওপর দায়ের চাপ পড়ে না। আচ্ছা, দায়ের দিক থেকে আমরা তাহলে বললাম কি দায়টা হচ্ছে সীমাবদ্ধ, এটা এখানে সীমাবদ্ধ। দায় হচ্ছে সীমাবদ্ধ, কারেক্ট। আর কি হতে পারে? মূলধন সংগ্রহ করা সহজ হয়। মূলধন সংগ্রহ করা সহজ হয়, তাহলে বেশি মাত্রায়, তাহলে অধিক মূলধন সংগ্রহ করা সহজ। আর কি, ধরো এই যে আমরা কোম্পানি ফরমেশন করছি, যদি আমার ক্যাপিটাল বেশি হয় তবে তো আমি হচ্ছে ধরো ক্যাপিটালটা ইউটিলাইজ করে অন্যান্য কাজও বেশি মাত্রায় করব। আমি তো চাইবো এত টাকা ক্যাপিটাল নিয়ে আমি করবো কি, নিশ্চয়ই আমি ইনভেস্ট করব। কিসে ইনভেস্ট করব? প্রোডাক্টে ইনভেস্ট করব, যাতে আমার প্রোডাকশন বেশি মাত্রায় হয়, বেশি পরিমাণ মার্কেটে যাতে আমার প্রোডাক্টটা হচ্ছে কি হয় এক্সপ্যান্ড হতে পারে। আমার বিজনেসটা যদি একটা সিটিতে ছিল তার জায়গায় যেন আরো ভাস্ট অনেক এলাকা জুড়ে হতে পারে। তাহলে এই এত কিছু করতে গেলে আমার কি হবে? আমার হচ্ছে ম্যান পাওয়ারের প্রয়োজন হবে। তাহলে যখনই কোম্পানি বড় হবে, কারণ একটা এক মালিকানা কারবার কি হচ্ছিল, একটা নির্দিষ্ট জায়গা একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ মালিক সব জায়গায় সব কাজ করতে পারতো না একা। তাহলে যখনই আমার হচ্ছে কোম্পানি হয়ে গেল, তার কাজের স্কোপ যখনই বড় হলো, তাহলে ম্যান পাওয়ার বেশি দরকার। তাহলে কি ভালো হলো? কর্মসংস্থান সৃষ্টি হবে। তাহলে কি হলো? কর্মসংস্থান সৃষ্টি হবে। যেহেতু আকার বড়, যেটা তার ফরমেশনের স্ট্রাকচার বড়, সেই জন্য আমাদের এখানে কি হবে? কর্মসংস্থান সৃষ্টি হবে। ঠিক আছে, কর্মসংস্থান সৃষ্টি হবে। এবার মূলধন যদি আমাদের বেশি হয় তাহলে আমি কি করতে পারবো? কারবার এক্সপ্যান্ড করতে পারবো। তাহলে কারবার সম্প্রসারণের সুবিধা আছে। তাই তো, লিখতেই তো পারি। আর কি, ধরো এই ক্ষেত্রে যেহেতু আমরা কি বললাম আইন দ্বারা সৃষ্ট একটা কোম্পানি, তাহলে জনগণের আস্থা হচ্ছে এই ধরনের কোম্পানির উপর বেশি থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে জনগণের আস্থা অর্জন করা যায়। যে চাইলেই আমি হঠাৎ করে বন্ধ করে দিতে পারি না। তাহলে আমরা জানি যে এই কোম্পানির সাথে যদি আমি কাজ করি বা এই কোম্পানির প্রোডাক্ট যদি আমি নিচ্ছি, তাহলে এরকম কোম্পানি নয় এটা যে আজকে নিলাম তো কালকে বন্ধ হয়ে গেল। তো কি আছে, জনগণের আস্থা থাকে। আস্থা বা যদি আমরা বলি জনগণ হচ্ছে এর প্রতি কি রাখতে পারবে? বিশ্বাস রাখতে পারবে। ঠিক আছে, আর কি, এই ধরনের কোম্পানি আমরা বললাম কি দীর্ঘস্থায়ী হয়, যে একজনের জন্য হচ্ছে কোম্পানি বন্ধ হয়ে যায় না। তাহলে কি আছে, স্থায়িত্বের নিশ্চয়তা আছে। এখানে যদি কেউ কোনো শেয়ারে ধরো ইনভেস্ট করছে বা কেউ যে ডিবেঞ্চার কিনবে, এই যে ঋণপত্র কিনে রাখলো, যদি হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে যায় এবং সেই সময় ধরো যদি লস হয়, তাহলে কি আছে, এই নির্দিষ্ট লভ্যাংশ শেয়ার পেলো না, শেয়ারে তার কি হলো, লস হতে পারে। কিন্তু আমরা জানি কি, যেহেতু কোম্পানি একজন যদি মারাও যায়, যে মেন মালিক ছিল বা যে প্রথম আমাদের প্রমোটার বা ওনার ছিল, তার যদি ডেথও হয়, যদি এটা কোম্পানি হয় তাহলে এটা অন্য কেউ না কেউ এটা চালিয়ে যাবে। তাহলে কি আছে, যেহেতু হচ্ছে দীর্ঘ সময় ধরে এটা চলতে পারে, স্থায়িত্বের নিশ্চয়তা আছে, তাহলে সেটা আমাদের একটা সুবিধা। এই বেসিক কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হবে। এইগুলো তাহলে আমরা সুবিধার মধ্যে বলতে পারি। আচ্ছা, এরকম যেরকম সুবিধা আছে কিছু অসুবিধাও থাকতে পারে। অসুবিধা কি হতে পারে? কি হতে পারে, যখনই লোক সংখ্যা বেশি হবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদেরও সৃষ্টি হতে পারে। এই যে সভা আহ্বান করা হবে তাতে হচ্ছে কি হতে পারে, দ্বন্দ্ব বিবাদও সৃষ্টি হতে পারে। সেই সভাতে গিয়ে হয়তো সবাই মিলে কোন একটা ঘটনা নিয়ে হয়তো তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। কেউ একটা জিনিস চাইছে, এক পক্ষ সেটা চাইছে, এক পক্ষ সেটা চাইছে না। তাহলে কি, যখনই মালিকের সংখ্যা, লোক সংখ্যা যখনই বেশি, তখনই কি হলো, দ্বন্দ্ব বিবাদ বেশি সৃষ্টি হবে, যেটা হচ্ছে সব থেকে বড় অসুবিধা। কি হবে, দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হবে। আর কি, গঠন আমি চাইলেই হট করে তৈরি করতে পারবো না।
নির্দিষ্ট নিয়ম কানুন আছে, তাহলে সেই মতো তাকে অ্যাপ্লিকেশন দেওয়া, নিবন্ধকের কাছে আমাকে অ্যাপ্লাই করতে হবে, সে সেটা সব রকম ডকুমেন্ট খুঁটিয়ে দেখবে, দেখার পরে অ্যাপ্রুভাল দেবে, তারপর তার রেজিস্ট্রেশন হবে, তারপর শেয়ার ছাড়া হবে, শেয়ারের টাকা কালেকশন হবে, তবে কোম্পানি কাজ শুরু করতে পারবে। তাহলে কি হলো, গঠনের প্রসেসটা কতটা লেন্দি। প্রায় আমাদের প্রপার্টিশিপের মতো নয় যে আমি আজকে চাইলাম আমি আমার টাকা নিয়ে কালকে ব্যবসা শুরু করে দিলাম, হবে না। তাহলে কি হলো, গঠনটা অনেক জটিল, তাই তো। গঠন জটিল মানে হঠাৎ করে আমি তৈরি করতে পারবো না, গঠনে অনেক জটিলতা দেখা যাবে। আর কি, যেহেতু হচ্ছে মালিকের সংখ্যা অনেক, মালিকের সংখ্যা বা পরিচালনায় একাধিক ব্যক্তি থাকায় দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হতে পারে। সৃষ্টি হতে পারে তো। ম্যাম সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হবে। হ্যাঁ, এই যেরকম আমরা বললাম সেটাই হচ্ছে ব্যাপার, যে যেহেতু একাধিক ব্যক্তি তাহলে হচ্ছে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হতে পারে। এটাও কারেক্ট যে সিদ্ধান্ত একটা পার্টিকুলার আমি চাইলেই নিতে পারি না, সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা। এবার কি, অনেক আইনি জটিলতা থাকবে, যেহেতু আইন দ্বারা সৃষ্ট কোম্পানিজ আইন যখন আমাকে মানতে হচ্ছে, তাহলে আমার কি আছে, আইনগত অনেক নিশ্চয়ই বাধা নিষেধ থাকবে, তাই তো। তাহলে আইনগত বিধিনিষেধ আমাকে মেনে কাজ করতে হবে। ঠিক আছে, যে কোম্পানি হয়েছে তো তুমি এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এই জিনিসগুলো আমাদের থাকতে পারে। আর কি, যেহেতু ধরো এখানে আমাদের মালিকের সংখ্যা অনেক, বা আমরা বলছি কি, আমরা কি জেনেছি অ্যাকাউন্টেন্সিতে, যে আর্থিক তথ্যের ব্যবহারকারী কারা আছে, যারা শেয়ার হোল্ডার তারা হচ্ছে আর্থিক তথ্যের ব্যবহারকারী। মানে এখানে জিনিসটা কি হয়, অনেকটা ওপেন, সবাই সব বিষয়টা সম্পর্কে জানতে পারে, ব্যবসার খাতাপত্র সবাই দেখার অধিকারী, যতজন হচ্ছে মালিক আছে। তাহলে এখানে কি আছে, গোপনীয়তা রক্ষা করা সম্ভব নয়। তাই তো। আচ্ছা, এই পয়েন্টগুলো হলো। আচ্ছা, এরপর হচ্ছে আর দুটো কনসেপ্ট একটু আসি, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট হবে। সেটা হচ্ছে, না কমপ্লিট হবে না, এখন অনেকটা বাকি আছে। চলো, পরিমেলবদ্ধ বা স্মারকলিপি কোনো কোম্পানি যখন গঠন হয়, যেটা হচ্ছে আমরা অন্যান্য জিনিসের জায়গায় পাই না, সেটা শেয়ার ডিবেঞ্চারের কথা যেরকম নতুন জানা গেল, সেরকম আরো দুটো কনসেপ্টের কথা আমাকে জানতে হবে। যেটা হচ্ছে, এই যে কোম্পানি বললাম আইন দ্বারা গঠিত হয়, তো কিছু নির্দিষ্ট বিধিনিষেধ আছে বা কিছু ডকুমেন্টেশন আছে, যেটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানিকে করতে হয় বা ফরমেশনের সময় লাগে। সেটা কি, তার মধ্যে দুটো উল্লেখযোগ্য আমাদের কথা বা দুটো ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি, একটা হচ্ছে স্মারকলিপি বা পরিমেল বন্ধ, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে কি স্মারকলিপি যেটাকে আমরা বলছি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, স্মারকলিপি বা পরিমেল বদ্ধ। স্মারকলিপি বা পরিমেলবদ্ধ, তাহলে হলো মেমোরান্ডাম বা অ্যাসোসিয়েশন। এটার মধ্যে কি জিনিস থাকে, এটা হচ্ছে একটা লিখিত দলিল। ঠিক আছে, এটা হচ্ছে লিখিত দলিল, যেমন আমাদের পার্টনারশিপ এগ্রিমেন্টও যেরকম আমাদের একটা লিখিত দলিল, সেরকম স্মারকলিপি বা পরিমেলবদ্ধ বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন যেটা বলছি, সেটা একটা লিখিত দলিল, একটা লিখিত বইয়ের মতো আমরা বলতে পারি, যার মধ্যে কিছু হচ্ছে নির্দিষ্ট জিনিস থাকে যখন কোম্পানি তৈরি হয়। ঠিক আছে, তো কোম্পানি যখন তৈরি হয়, অর্থাৎ আমরা যে নিয়ম মেনে কোম্পানি তৈরি করেছি, অর্থাৎ কি 2013 2013 ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট,
কোম্পানি আইন অনুযায়ী আমরা ফরমেশন করছি। তো এই আইনের 4 নম্বর ধারায় কি বলছে, যে পরিমেলবদ্ধে কি কি জিনিস থাকতে হবে। ধারায় কি কি জিনিস বলছে থাকতে, সবার প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কোম্পানির নাম। ঠিক আছে, নাম। এবার নামের মধ্যে দুটো ভাগ আছে, যদি ঘরোয়া কোম্পানি হয় তাহলে হচ্ছে আমাদের প্রাইভেট লিমিটেড, আর যদি আমাদের সর্বজনীন কোম্পানি হয় তাহলে পাবলিক লিমিটেড বা শুধু লিমিটেড। তাহলে আমরা কি বললাম সেই কথাটা, লিমিটেড। নামের শেষে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে নামের শেষে। তাহলে পরিমেল বন্ধের প্রথম এলিমেন্ট হলো কোম্পানির নাম। এবার নাম থাকার সাথে সাথে আর কি থাকতে হবে, নামের পরেই আসবে অ্যাড্রেস। তাহলে হচ্ছে কোম্পানির অবস্থান, কোন জায়গায় কোম্পানিটা গড়ে উঠতে চাইছে, কোন জায়গায় হচ্ছে তার কাজ সে চালাবে ইন ফিউচার, সেই তার প্রধান যে কার্যালয় অর্থাৎ রেজিস্টার্ড অফিস। ঠিক আছে, রেজিস্টার্ড অফিসের হচ্ছে এটা ঠিকানার প্রুফ হিসেবেও কাজ করবে স্মারকলিপি। তো রেজিস্টার্ড অফিস কোথায়, মেন কার্যালয়, তার হচ্ছে ঠিকানা, রেজিস্টার্ড অফিসের অবস্থান কোথায় তার ঠিকানা উল্লেখ থাকতে হবে। কোন রাজ্যে কোন শহরে কি তার রয়েছে, ফুল অ্যাড্রেস, যেরকম আমাদের বাড়ির ফুল অ্যাড্রেস সেরকম কোম্পানিরও একটা ফুল অ্যাড্রেস নিশ্চয়ই থাকবে, সেটাই এখানে উল্লেখ থাকবে। আচ্ছা, আর কি হবে, থার্ড হচ্ছে কোম্পানির উদ্দেশ্য, কি উদ্দেশ্যে গঠিত হচ্ছে, কি কাজ করতে চাইছে কোম্পানিটা যে তৈরি হচ্ছে, সে বর্তমানে আর ভবিষ্যতে কি কাজ করবে, মানে কি তার বিজনেস অ্যাক্টিভিটি, কি তার প্রোডাক্ট, সেইটা উল্লেখ থাকতে হবে। আর কি, তারপর হচ্ছে দায়। উদ্দেশ্যের কথা বলা হলো দায়, যারা শেয়ার হোল্ডার থাকবে তাদের দায় কতটা, বা সত্যি এটা লিমিটেড লাইবিলিটি নাকি আনলিমিটেড লাইবিলিটি, কি ধরনের লাইবিলিটি শেয়ার হোল্ডারদের মধ্যে আছে, কারণ শেয়ারেরও বিভিন্ন ভাগ আছে। ঠিক আছে, এত ডিটেলস এখনই জানতে হবে না। তো শেয়ারেরও বিভিন্ন ভাগ আছে, সেই জন্য আমাদের স্মারকলিপিতেই উল্লেখ থাকতে হবে যে এই দায়টা কিরকম, সীমাবদ্ধ না অসীম, সেটা হচ্ছে আমাদের স্মারকলিপিতে উল্লেখ থাকতে হবে। দায়ের প্রকৃতি সীমাবদ্ধ না অসীম, কি ধরনের দায় থাকছে কোম্পানি সেটা জানাতে হবে। আর কি জানাতে হবে, এই যে ক্যাপিটাল বা মূলধন, সেই মূলধনের পরিমাণ। ঠিক আছে, এই মূলধনের হচ্ছে পরিমাণ এবং সেই টোটাল পরিমাণে কত হচ্ছে শেয়ারের সংখ্যা। যেভাবে দেখালাম যে ধরো আমার 1 লাখ টাকা কালেকশন আমি করতে চাইছি ক্যাপিটাল, তার এগেনস্টে আমি ধরলাম 10 টাকা করে হচ্ছে আমার শেয়ারের দাম, তাহলে আমি হচ্ছে চাইছি 10,000টা শেয়ার ইস্যু করতে। তাহলে মূলধনের টোটাল পরিমাণ কত এবং তার এগেনস্টে শেয়ারের সংখ্যা কত, সেটাও এখানে লিখিত থাকতে হবে। এবং এইসব জিনিসগুলোর পরে সর্বশেষ যেটা থাকতে হবে সেটা হচ্ছে স্বাক্ষর, যারা হচ্ছে এখানে উদ্যোগ নিয়েছে, মানে যারা প্রমোটার বা যারা হচ্ছে কোম্পানিটা ফরমেশন করতে চাইছে। ঠিক আছে, প্রাথমিকভাবে যারা ফরমেশন করতে চাইছে তাদের সকলের স্বাক্ষর। তাহলে হচ্ছে স্বাক্ষর দ্বারা সম্মতি, কাদের সম্মতি, যারা হচ্ছে প্রাথমিকভাবে যারা গঠন করতে চাইছে, প্রাথমিকভাবে যারা কোম্পানির উদ্যোক্তা। ঠিক আছে, তাদের স্বাক্ষর থাকতে হবে। এটা গেল হচ্ছে আমাদের স্মারকলিপি বা পরিমেল বন্ধের পার্ট, যেটাকে আমরা আরেকটা নামে বলি, এটা কি, কোম্পানির অধিকারের সনদ। কি নামে ডাকি আমরা, কোম্পানির অধিকারের সনদ। ঠিক আছে, কোম্পানির অধিকারের সনদ এই নামেও আমরা ডাকতে পারি। এর মধ্যে তাহলে কি থাকছে, যে কোম্পানি, দেখো সব বিষয় আমরা এর মধ্যে বলে দিলাম, উদ্দেশ্য, দায়, মূলধন, তার নাম, ঠিকানা, সব। তাহলে এর মধ্যে কি কোম্পানির যে একটা টোটাল কাজের যা যা কিছু তার পরিধি,
কোম্পানির যা ক্ষমতা সেই সব কিছু এর মধ্যে লেখা থাকে, যে কোম্পানি আমার কেন তৈরি হচ্ছে, তার উদ্দেশ্য আছে, সে কিভাবে কাজ করবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের মেমোরান্ডামে বা আমাদের পরিমেলবদ্ধ বা স্মারকলিপিতে লেখা থাকে। এবার আমাদের এই পরিমেলবদ্ধ বা স্মারকলিপি যেটা বলছি তারই একটা ছোট্ট অংশ হচ্ছে আমাদের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, বা যেটাকে আমরা বলছি কি পরিমেল নিয়মাবলী। বোঝা গেছে? আমরা কি বলছি, এই যে স্মারকলিপিরই হচ্ছে একটা আমাদের ছোট অংশ হচ্ছে কি পরিমেল নিয়মাবলী। নেক্সট কনসেপ্টে আসি, পরিমেল নিয়মাবলী। তাহলে নিয়মাবলী কথাটা যখন বলছি তার মানে এখানে কিছু নিয়মের কথাই নিশ্চয়ই আলোচনা আমরা করব। তাহলে স্মারকলিপি হচ্ছে কি বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে একটা মেজর পার্ট, যে দলিলের একটা অংশ আমরা কি বলছি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা পরিমেল নিয়মাবলী। এবার এইটার মধ্যে আমাদের সবকিছু লেখা ছিল, যে কোম্পানির বাইরের অবস্থা কি, ভেতরের অবস্থা কি, সবকিছু, যে কোথা থেকে মূলধন সংগ্রহ করবে, কিভাবে করবে, সবকিছু লেখা ছিল। এবার যখন আমরা নিয়মাবলীর কথা বলছি, নিয়ম রুলস রেগুলেশনের কথা বলছি, তখন সেটা চলে এলো কি কোম্পানির এবার ইন্টারনাল ম্যাটার। পরিমেল নিয়মাবলীতে যা যা কিছু লেখা থাকবে সেটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ বিষয়। ঠিক আছে? তাহলে নেক্সট আমরা কনসেপ্টে আসছি, পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এবার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কি বললাম তাহলে, যে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার নিয়ম। ঠিক আছে? কোম্পানির মানে ইন্টারনালি কিভাবে কাজ করবে সেই জিনিসটা এর মধ্যে লেখা থাকে, পরিচালনার নিয়মাবলী। ঠিক আছে? তাহলে এর ভেতরে কি কি জিনিস থাকে, ভেতরে কারা আছে, আমরা এবার ম্যানেজমেন্ট কি কোনো কাজ করবে, কিভাবে কাজ করবে, সেই জিনিসগুলো নিশ্চয়ই এর মধ্যে লেখা থাকবে। বা এখানে আমরা হচ্ছে মূলধনের সংখ্যা একটা বলে দিয়েছি, কিন্তু হচ্ছে এই শেয়ারের ভাগগুলো কি আছে, আমি বললাম কি শেয়ারের বিভিন্ন ভাগ আছে, তাহলে কি তার আলটিমেট ভাগ আছে সেইগুলো এখানে লেখা থাকবে। সবার প্রথম কি অনুমোদিত মূলধনের পরিমাণ আর বিভিন্ন শ্রেণীর শেয়ারের সংখ্যা। অনুমোদিত মূলধনের পরিমাণ মানে এটা হচ্ছে অথরাইজড ক্যাপিটালের কথা বলা হচ্ছে, যেটা কখনোই হচ্ছে কি হবে না, এই যে ক্যাপিটালের ফিগারটা বলা হচ্ছে এই ক্যাপিটালের ফিগারটা চেঞ্জ হবে না। ঠিক আছে? অথরাইজড ক্যাপিটালটা হচ্ছে চেঞ্জ হবে না, মানে সর্বোচ্চ তার লাইফ টাইমে সে ম্যাক্সিমাম কতটা ক্যাপিটাল তুলতে চাইছে মার্কেট থেকে, সেটা তার অথরাইজড ক্যাপিটাল। অনুমোদিত মূলধনের পরিমাণ ও বিভিন্ন শেয়ারের সংখ্যা। প্রাথমিকভাবে শেয়ার হচ্ছে আমরা দুরকম দেখতে পাই, একটা হচ্ছে কি ইকুইটি শেয়ার আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ার হচ্ছে নর্মাল যেটা শেয়ার সেটাই হচ্ছে আমাদের ইকুইটি শেয়ার, আর প্রেফারেন্স শেয়ার মানে কি এই যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা থাকে তারা হচ্ছে এক্সট্রা একটা ফেসিলিটি ভোগ করে যেটা নর্মাল শেয়ার হোল্ডাররা করে না। এবং যদি আমার কোম্পানি বন্ধ হয় তাহলে আগে কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তাদের টাকা ফেরত পাবে, তারপর হচ্ছে নর্মাল শেয়ার হোল্ডাররা। প্রাথমিকভাবে আমাদের দু রকমের শেয়ার, এরপরে আদার্স আরো শেয়ারের ভাগ আছে, প্রাথমিকভাবে এই দু ধরনের শেয়ারই থাকে যখন কোম্পানি তৈরি হয়। এটা গেল প্রথম পার্ট। এরপর কি অভ্যন্তরীণ বিষয়ে আর কি থাকতে পারে, যে আমার যারা শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারদের কি অধিকার আছে, কি কি অধিকার তাদের আছে। শেয়ার হোল্ডারদের অধিকার শুধু নয়, তাহলে অধিকার, পদমর্যাদা, ভোটাধিকার কি আছে। এই ভোটাধিকারটা কেন দরকার হয়, এই ভোটাধিকারটা নর্মাল ভোটের মতো নয়, যেটা আমরা গভর্নমেন্ট চুজের জন্য মানে ভোট দিই সেই ভোট নয়। এই ভোটাধিকারটা হচ্ছে যে কোম্পানিতে যখন কোনো ডিসিশন নেওয়ার কথা হবে তখন শেয়ার হোল্ডাররা তাতে কতটা হস্তক্ষেপ করতে পারবে এবং তার পক্ষে বিপক্ষে ভোট দান করতে পারবে, সেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের ভোটাধিকার।
ঠিক আছে, তাহলে সেটাও কোথায় লেখা থাকবে, কোম্পানির পরিমেয় নিয়মাবলীর মধ্যে, যে শেয়ার হোল্ডারদের কি অধিকার আছে, পদমর্যাদা আছে, ভোটাধিকার আছে। আচ্ছা, এবার হচ্ছে এই যে শেয়ারটা আমরা ইস্যু করব, সেই শেয়ার ইস্যুর হচ্ছে স্টেজ কি কি থাকছে, যে একবারে আমরা মানে বললাম জনগণকে জানালাম এককালীন আমরা টাকা তুলে নিলাম, নাকি হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ভাগ ভাগ করে কিছু কিছু টাকা নেব। ঠিক আছে, সেটাও হচ্ছে আমাদের এখানে উল্লেখ থাকে। সেটাকে আমরা বিভিন্ন নাম আছে, যে আমরা বলছি কি, যে শেয়ারের মূল্য এককালীন নেওয়া হবে, মানে এই যে 10,000টা শেয়ারের কথা বললাম, 10 টাকা করে একবারে যারা যারা নিতে চাইছে সবাইকে একেবারে 10 টাকা করে দিয়ে দিতে হবে, নাকি হচ্ছে আমরা বিভিন্ন ভাগে নেব হবে, অথবা আবেদন, আবন্টন, তলব, এটা এক একটা ভাগ, এর মাধ্যমে টাকা নেওয়া হবে। তোমাদের ক্লাস 12-এ আছে শেয়ারের অঙ্ক, তখন বুঝতে পারবে। মানে ধরো এই যে 10 টাকা বললাম, আমি বললাম 10 টাকার হচ্ছে 3 টাকা যখন অ্যাপ্লাই করবে তখনই দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে মানে 3 টাকা মানে কি, ধরো এই যে কেউ 1000টা শেয়ার নিয়েছে, ঠিক আছে, 1000টা শেয়ারে 3 টাকা করে আবেদনে দিতে হবে। তারপরে বললাম আবার তোমাকে 1000টা শেয়ার তুমি নিচ্ছ, পরের 5 টাকা তোমাকে আবন্টনে দিতে হবে, তাহলে হয়ে গেল কত, 8 টাকা। আর পরেরটা তুমি হচ্ছে তলবে দিতে পারবে যখন আবার চাওয়া হবে, 1000 × 2। এইভাবে তোমাকে ভাগ ভাগ করে দিতে হবে, তোমাকে একবারে 1000টা শেয়ারের 10 টাকা দিতে হবে না। ঠিক আছে, অথবা বললাম যে না তোমাকে এককালীনই দিতে হবে, এই দুভাবে হতে পারে। এই পয়েন্টটা বোধহয় উল্লেখ থাকবে পরিমেয় নিয়মাবলীর মধ্যে। আর কি, যদি হচ্ছে আমরা শেয়ার ট্রান্সফার করতে চাইছি বা হচ্ছে টেক ওভার করতে চাইছি, ট্রান্সফার বা ফরফিচার, এই এই দুটোর কি নিয়মাবলী থাকছে, শেয়ারের হস্তান্তর এবং বাজেয়াপ্তকরণ। শেয়ারের হস্তান্তর ও বাজেয়াপ্তকরণ, তার নিয়মাবলী লেখা থাকবে। আচ্ছা, আর কি আছে, যারা বোর্ড অফ ডাইরেক্টরস আছে, পরিচালক মন্ডলী, তাদের সবার নাম, ঠিকানা, পেশা, অন্য কোনো কাজও তারা করতে পারে, সেই জন্য নাম, ঠিকানা, পেশা, এই ঘটনাগুলো লেখা থাকবে। পরিচালক যারা আছে তাদের ক্ষমতা, কর্তব্য কি থাকছে, ক্ষমতা, কর্তব্য, যোগ্যতা, সেটা উল্লেখ থাকবে। এবার হচ্ছে কোম্পানির যদি প্রফিট হয়, মুনাফা, সেই মুনাফা কিভাবে বন্টন হবে, কতটা বন্টন হবে, কোনো রিজার্ভ হবে কিনা, সেটা জানা, সেটাও লেখা থাকবে। মুনাফা বন্টনের পদ্ধতি, আর কি, যদি এই যে বার্ষিক সভার কথা বলেছিলাম, তাহলে সেই সভা কিরকম হবে, ঠিক আছে, সভা পরিচালনার নিয়ম, সেটা উল্লেখ থাকবে। আচ্ছা, এবার হচ্ছে এই যে বললাম মুনাফা বন্টনের পদ্ধতি, তার সাথে সাথে আর একটা পার্ট আসে, যেরকম বলেছিলাম শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায়, তাহলে সেই লভ্যাংশ বন্টনের কি ভাগ রয়েছে, যে কতটা রিজার্ভে রাখবে, কতটা ডিস্ট্রিবিউট হবে, তাহলে সঞ্চিতি এবং লভ্যাংশ বন্টন, সঞ্চিতি ও লভ্যাংশ বন্টনের ব্যবস্থা। মানে কতটা ডিস্ট্রিবিউট করা হবে, যে আমার প্রফিট যদি হয়ে থাকে তার হয়তো আমি 40% রিজার্ভে রাখবো, 60% ডিস্ট্রিবিউট করবো, নাকি 20% রিজার্ভে রাখবো, 80% ডিস্ট্রিবিউট করবো, সেটা আমাকে বলে দিতে হবে। আর কি, যদি আমি কোম্পানি বন্ধ করতে চাই তাহলে তার কি প্রসেস থাকবে, কোম্পানির বিলোপ সাধনের নিয়ম, এছাড়াও আরো অনেক পয়েন্ট আছে, 10টা পয়েন্ট আমরা আলোচনা করলাম। কোম্পানির বিলোপ সাধনের নিয়ম, এর বাদেও কোম্পানির অভ্যন্তরীণ যা যা কিছু ম্যাটার আছে,
সেই প্রত্যেকটা জিনিস, মানে এর মধ্যে কি আমাদের হিসাব নিকাশের কি ব্যবস্থা হবে, কিভাবে সেগুলো করা হবে, সেই সবও এর মধ্যে লেখা থাকবে। কোম্পানির ইন্টারনাল যা যা কিছু ম্যাটার প্রত্যেকটা নিয়মাবলী এর মধ্যে লেখা থাকবে। ঠিক আছে, আমরা 10টা পয়েন্ট আলোচনা করলাম। এটা গেল হচ্ছে আমাদের স্মারকলিপি আর হচ্ছে পরিমেয় নিয়মাবলী। বোঝা গেছে দুটো কনসেপ্ট? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, আজকের জন্য এটুকুই থাক। এর পরের দিনের পার্টে হচ্ছে আমরা কিছু ডিফারেন্স টেবিল আরেকবার করে পড়বো। আজকে তো একটা ডিফারেন্স টেবিল আমাদের মোটামুটি হয়েছে, সেটা হচ্ছে আমাদের ঘরোয়া কোম্পানি আর সর্বজনীন কোম্পানি, এদের মধ্যে ডিফারেন্সটা হয়েছে। বাকি কিছু আরো ডিফারেন্স টেবিল পড়বো, আর হচ্ছে দুটো কোয়েশ্চেন বা দুটো টপিক এখনো আমাদের রয়ে গেছে, সেই দুটো আমরা হচ্ছে নেক্সট পার্টে করবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। আচ্ছা, দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে তোমরা নতুন চ্যাপ্টারে যাবে নাকি রিভিশন সেশন করবে? ম্যাম রিভিশন। রিভিশন। তাই হবে তাহলে। তাহলে আমরা নেক্সট পার্টে আগে হচ্ছে এইটা কমপ্লিট করি, করার পর আমরা রিভিশনে যাব। ঠিক আছে?